যুবদের দাবি দেওয়া, যুবদের ভবিষ্যৎ সঙ্গে রাজ্যের ভবিষ্যৎ সম্পর্কে ওনার যা চিন্তা ভাবনা, বোধ, মানসিকতা, সাংগঠনিক দৃষ্টিভঙ্গি, রাজনৈতিক বোঝাপড়া, এই সবটাকে নিয়ে ধারাবাহিকভাবে যুবশক্তিতে লেখা ছিল। সেই সবগুলোকেই এক জায়গায় সংকলিত করে আমরা একটি যুবশক্তির প্রকাশনী থেকে আমরা একটি বই প্রকাশ করছি। তার জন্যই আজকে আনুষ্ঠানিক উদ্বোধনের কর্মসূচি। এখন এই কর্মসূচি আমরা শুরু করছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সংগঠনের প্রাক্তন সর্বভারতীয় সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম, আমাদের যুবশক্তির এডিটর কমরেড কলতান দাশগুপ্ত এবং আপনারা। কর্মসূচির এবং আজকের এই সভার সভাপতিত্ব করার জন্য আমি আমাদের রাজ্য সংগঠনের সভাপতি কমরেড ধ্রুবজ্যোতি সাহাকে সভাপতিত্ব করার জন্য অনুরোধ জানাচ্ছি। কমরেডস, আমাদের এই সময় ডিওয়াইএফ এর প্রতিষ্ঠাতা সম্পাদক কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য এবং আরজিকর হসপিটালে দ্বিতীয় বর্ষের ছাত্রীর যে মর্মান্তিক দুর্ঘটনা সহ যারা প্রয়াত হয়েছেন সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা প্রথমেই কিছুক্ষণ নীরবতা পালন করি। আমাদের ডিওয়াইএফ এর প্রতিষ্ঠাতা সম্পাদক কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের বিভিন্ন যুবশক্তি পত্রিকায় যে লেখা, সেই লেখা নিয়ে আমরা বই প্রকাশ করছি যুবশক্তি প্রকাশনীর পক্ষ থেকে। এই বইয়ের আমরা এখন আনুষ্ঠানিক উদ্বোধন হবে। এখন কালকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমরা এই বই বিক্রি করব। এখন আমাদের এই যুবশক্তির এই বইয়ের প্রকাশনের অনুষ্ঠানে প্রথমেই আমি আমাদের যুবশক্তি পত্রিকার সম্পাদক কমরেড কলতান দাশগুপ্তকে কিছু বলার জন্য বলছি। কমরেড সভাপতি, এখানে উপস্থিত কমরেড মোহাম্মদ সেলিম, উপস্থিত কমরেড কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য আমাদের প্রজন্মের কাছে এটা স্বপ্নের নায়ক ছিলেন। তো যে সময় আমরা স্কুল কলেজে পড়েছি সেই একটা বড় অংশের সময় আমাদের স্কুল জীবনের শেষ দিক এবং কলেজ জীবন সেই সময়ের মুখ্যমন্ত্রী, এবং যে সময় পড়াশোনা শেষ করে বা শেষ করব এই অবস্থায় পরবর্তী যে জীবন, চাকরি বাকরি ইত্যাদি, তার যে হাতছানি, সেই হাতছানির সময় একটা নতুন ধরনের স্বপ্ন আমাদের সামনে হাজির করার যে গোটা টিমটা ছিল, তার অন্যতম কারিগর কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য। নতুন ধরনের কাজ, নতুন ধরনের শিল্প, নতুন কাজের সুযোগ গোটা পশ্চিমবাংলা ছাত্র যুবদের জন্য একটা নতুন আশাবাদের সঞ্চার, এবং তার মধ্যে দিয়ে পশ্চিমবাংলাকে একটা অন্য আশেপাশের আরো অনেকগুলো রাজ্যের কাছে পশ্চিমবাংলাকে একটা আইকন হিসেবে তুলে ধরা, যে আমরা এখানে চাকরির ক্ষেত্রে, আমরা এখানে নতুন ধরনের পড়াশোনার ক্ষেত্রে, আমরা এখানে স্কুল ছুটদের আবার স্কুলে ফেরানোর ক্ষেত্রে নতুন কি ধরনের চাকরি তৈরি হতে পারে, তার স্বপ্ন যিনি দেখিয়েছিলেন তার অন্যতম নায়ক বুদ্ধদেব ভট্টাচার্য। এই যে সেক্টর 5 আমাদের প্রজন্মের কাছে একটা চালু কথা, এই সেক্টর 5 কথাটা এসছিল কারণ গোটা পৃথিবী জুড়ে নতুন ধরনের যে কাজের সুযোগ তৈরি হচ্ছিল, সেই কাজের সুযোগ পশ্চিমবাংলায় প্রথম এই সেক্টর 5 এর ওই চত্বরে তৈরি হয়েছিল, যা এখন এই বানতলা ইত্যাদি ছাড়িয়ে, রাজারহাট ছাড়িয়ে আরো বহু জায়গায় সেইটা তার ছোঁয়া লেগে গিয়েছে। এই গোটা প্রজন্মকে এবং আরো অনেকগুলো প্রজন্মের কাছে যে আসলে আমরা নতুন ধরনের কাজ কিভাবে তৈরি করতে পারি পশ্চিমবাংলায়, নতুন প্রজন্মকে কিভাবে এই পশ্চিমবাংলায় ওই এজেভাই করার সময় আমরা একটা স্লোগান দিতাম না, আমাদের দুটি হাত এই মাটিতেই কাজ চায়। তাহলে এই মাটিতে দাঁড়িয়ে আমাদের দুটি হাতের কাছে একটা স্থায়ী কাজের সুযোগ, নতুন ধরনের ভাবনার সুযোগ,
নতুন নতুন কি ধরনের কাজ গোটা পৃথিবী জুড়ে, গোটা দেশ জুড়ে তৈরি হচ্ছে তার সুযোগ এই পশ্চিমবাংলার ছাত্র যুবদের কাছে এনে দেওয়ার কারিগর ছিলেন। এবং তার পাশাপাশি আমরা এই বইয়ের যখন লেখা খুঁজতে যাচ্ছিলাম, আমাদের নিজস্ব যে লাইব্রেরির সংগ্রহ আছে সেইটার থেকে আমরা দেখছিলাম যে ভিয়েতনাম সেখানের যুব সমাজের সমস্যা, ভারতবর্ষে আরএসএস কিভাবে অল্প 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 করে বেড়ে উঠছে, নিজের কাজকর্মের ডালপালা ছড়াচ্ছে, সেই সম্পর্কে যে কথা বহুদিন আগে বলে গিয়েছিলেন। লেখাগুলো পড়তে পড়তে দেখলাম যে আজকের দিনের সাথে তার যে হুবহু মিল। একদিকে নতুন প্রজন্মের জন্য স্থায়ী কাজের সম্ভাবনা তৈরির প্রচেষ্টা, আরেক দিকে বামপন্থার আগামী দিনের পথে কি কি বাধা বিপত্তি এসে উঠতে পারে এবং সেই বাধা বিপত্তি কাটানোর জন্য আমাদের কোন পথে যেতে হবে। বহুদিন আগে দূরদৃষ্টি সম্পন্ন নেতাদের এরকমই হয় সম্ভবত, বহুদিন আগে তিনি যে রাস্তাটা আমাদেরকে দেখিয়ে দিয়ে যেতে পেরেছিলেন, এই গুটি পোকাদের প্রজাপতি হয়ে উড়ে বেড়ানোর মতো পরিবেশ তৈরি করার যে লড়াই কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য শুরু করেছিলেন, গোটা জীবন সেই লড়াইয়ের পক্ষ ছিলেন। আমরাও সেই লড়াইয়ের পক্ষে আজীবন থেকে যেতে পারাটাই তার স্মৃতির প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ। আরো বহু লেখা নিশ্চিতভাবে ছিল, আমাদের সময়ের সংকুলনের জন্য আমরা সবটা এক জায়গায় করতে পারিনি। তার মধ্যে আমরা যতটুকু পেরেছি, হিম সামনে আয়, এদিকে এদিকে আয় আয়, তার মধ্যে আমরা যতটুকু পেরেছি আমরা একটা সংকলনের মধ্যে আজকে এটা তুলে ধরার চেষ্টা করছি। আশা করছি যারা পাঠক হবেন এটা তাদের সমৃদ্ধ করবে। কোনো ত্রুটি ইত্যাদি সেটা জানতে পারলে আমরা আবার পরবর্তী ক্ষেত্রে যখন এটা নতুন করে প্রকাশ করব, নিশ্চিতভাবে সেই সব ত্রুটি বিচ্যুতি ইত্যাদি থাকবে না বলেই আমাদের কথা। আগামীকাল থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বাইরে আমাদের যে যুব শক্তির স্টলটা হবে, সেইখান থেকে সকলেই এটাকে অত্যন্ত সুলভ মূল্যে সংগ্রহ করতে পারবেন, আরো বেশি মানুষের কাছে ছড়িয়ে দিতে পারবেন যে এই মতাদর্শের চর্চা, যেটা বামপন্থী যুব আন্দোলনের একটা ক্রমাগত প্রবাহ, সেই প্রবাহের ধারা আমাদের বজায় থাকবে এই বলে আমার কথা শেষ করছি। বিপ্লব দীর্ঘজীবী হোক। এখন এই সভায় বক্তব্য রাখবেন আমাদের রাজ্যের সম্পাদক কমরেড মীনাক্ষী মুখার্জি। সাথী সভাপতি, যুবশক্তির আমাদের এডিটোরিয়ালের এডিটর কলতান, আমাদের যুবশক্তির এডিটোরিয়াল বোর্ডের সহ পৌলভী, প্রাক্তন সর্বভারতীয় সম্পাদক মোহাম্মদ সেলিম এবং বর্তমান সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিমগ্ন ভট্টাচার্য হিমদা, আমাদের রাজ্যের এসএফআই এর সভাপতি প্রণয় কাজী এবং আপনারা যারা উপস্থিত আছেন। কলতান বলেছে যে এই বইটাতে যা ভাবনা, যে বিরাট ভাবনা এবং সেই ভাবনাকে বাস্তবায়িত করার জন্যে যে উদ্যম, যে জেদ, যে সাহস এবং যে পরিকল্পনা, যা আমাদের কাছে বিরাট সম্পদ, যা লিখিত আকারে আমাদের কাছে আছে। আরো অনেক কিছু আছে, তা কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের সাথে যারা কাজ করেছেন একসাথে, যারা দেখেছেন সামনে থেকে, যারা সাংগঠনিক এবং প্রশাসনিক দিকেও কাজ করেছেন, তাদের মধ্যেও অনেক কিছু আছে। আমাদের যুবশক্তির কাছে, আমাদের ডিওয়াইএফ এর কাছে, ডিওয়াইএফআই এর কাছে এই সম্পত্তির যা ছিল তার একটা খুব কম অংশ আমরা এই স্বপ্ন দেখব বলে বইটাতে আমরা জায়গা করেছি। এটা খুব কম অংশ, কিন্তু এই কম অংশের মধ্যে যেটা আছে সেটা হলো যখন ডিওয়াইএফ প্রতিষ্ঠা হচ্ছে তারপর থেকে খুব সোজা সহজ, সব সময় গোলাপ ফুল বিছানো কার্পেট পাতা রাস্তায় তো এ রাজ্যের বামপন্থী বিপ্লবী অভিমুখ সম্পন্ন আমাদের সংগঠন ডিওয়াইএফ, ডিওয়াইএফআই, তার গতি তো, তার চলার পথ তো ছিল না। সারাক্ষণই লড়াই ছিল, ফাইট ছিল। সেই লড়াইয়ে জিতে আসার মানসিকতা ছিল, জেদ ছিল, সাহস ছিল। সেইটার একটা ছবি আমাদের এই বইয়ে আছে।
সবগুলোকে এক জায়গায় আনতে পারলে ভালো হতো। কিছুটাকে এনেছি। এটা আমাদের কাছে সামনের দিনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের হাতে একটা মশাল, যে মশালটা আমাদেরকে রাস্তা দেখাবে, যে মশালটা ন্যায়কে আলো দেখাবে, আর যে মশালটা এই জটিল ঝড় ঝঞ্ঝার পরিস্থিতিতে যারা প্রতিনিয়ত আমাদের এগিয়ে যাওয়ার রাস্তাকে, সেটা আরজি করের নির্যাতিতার, দোষীদের, খুনিদের, ধর্ষকদের শাস্তির দাবিতে লড়াই হোক, কেন আরজি করের ডাক্তারকে অন ডিউটি অবস্থাতে তাকে রেপ হয়ে খুন হয়ে যেতে হলো, আসলে তার এই পুরো ঘটনাটার প্রাণভোমরাটা কোন কৌটোর ভিতরে জমা আছে, সেই কৌটো থেকে প্রাণভোমরাটাকে বের করে নিয়ে এসে তার টুটি টিপে ধরা হোক, বা এই লড়াইটাকে ভেঙে দেওয়ার জন্য শাসক এবং শাসকের যে স্তম্ভগুলো আছে, যে পেয়াদাগুলো আছে, তারা যে লড়াইটাকে ভাগ করার জন্য, এই লড়াইটাকে ভেঙে দেওয়ার জন্য, শেষ করার জন্য তাদের যা কৌশল পদ্ধতি তারা যা ব্যবহার করছে, তাদের কাছে সতর্কবাণী হিসাবেও আমাদের কাছে এই মশালটা, সেই মশালটাও আমাদের কাছে এই বইটা। ফলত আজকের পরিস্থিতিতে আমাদের কাছে এই বইটা বা আজকের এই বই উদ্বোধনের আনুষ্ঠানিক উদ্বোধনে আমাদের আজকের এই সভাটা বা আমাদের কথাটা নিছক আনুষ্ঠানিকতা নয়। আমরা এই আজকের সবার মধ্যে দিয়ে যারা উপস্থিত, যারা এই প্রযুক্তির যুগে আমাদের কথা, আমাদের এই সোশ্যাল মিডিয়া, সামাজিক মাধ্যম বা কাল সকালে খবরের কাগজের মাধ্যমে পড়বেন, বা আজকে যারা সরাসরি দেখছেন বা একটু পরে দেখবেন, তাদের কাছে আমাদের আবেদন, তাদের কাছে আমাদের অঙ্গীকার। আমরা জানি লড়াইটা কঠিন, আমরা জানি লড়াইটা অনেক দীর্ঘ, আমরা জানি লড়াইটা আমাদেরকে লাগাতার ধারাবাহিক চালাতে হবে। তাই ওরা আমাদের মানে এসএফআই, ডিওয়াইএফআই, বামপন্থী তাদের নয়, আমাদের মানে আজকে গোটা রাজ্যে আমাদের একমাত্র পরিচয় আমরা প্রতিবাদী, আমরা আন্দোলনকারী। সেটা যুব ভারতী ক্রীড়াঙ্গনের বাইরে দাঁড়িয়ে হোক, বা একটু আগে 15 বছরের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো ধর্মতলাতে দেশের জাতীয় পতাকা নিয়ে তারস্বরে চিৎকার করা হোক যে আমার দিদির বিচার চাই, বা গোটা রাজ্যে যারা নাগরিক তারা তাদের নিজস্ব ব্যানারে হোক বা তাদের পরিচয়ে হোক যারা নামছেন, যারা কলাকুশলী, যারা শিল্পী তারা নামছেন, যারা প্রগতিশীল তারা নামছেন, যারা ডাক্তারবাবুরা তারা নেমেছেন, যারা আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের দিদিরা, আমাদের মাস্টারমশাই, অধ্যাপকরা তারা নেমেছেন। আজকে আমাদের সবার এক পরিচয়, আমরা প্রতিবাদী। আরে কিছু গুটি কয়েক সরকারের পুলিশ আছে, একটা সংস্থা আছে, যাদেরকে তৈরি করা হয়েছিল সমাজ অপরাধ প্রবণতাকে শেষ করার জন্য, দমানোর জন্য, এ গোটা সমাজের নিরাপত্তা সুরক্ষাকে সুনিশ্চিত করার জন্য। তার জন্য আমরা মানে গোটা রাজ্যের, গোটা দেশের মানুষ আগে ফাইনাল করে, ঠিক করে, তারপরে আইন করে, তারপরে তাদের পরিচালনার জন্য সব রকম ব্যবস্থা করে। কিন্তু আজকে তারা পলিটিক্যালি, রাজনৈতিক উদ্দেশ্যে এবং অভিমুখে পরিচালিত হয়ে যারা মনে করছে যে বাড়িতে পুলিশ পাঠিয়ে আর অফিসে পুলিশ পাঠিয়ে আর গাদা গাদা কাগজে জেরক্স করে দিনের পর দিন সমন পাঠিয়ে প্রতিবাদীদের গলাটাকে দাবিয়ে দেবে আর আমাদের মাথাটাকে ঝুঁকিয়ে দেবে, তারা ভয় পেয়েছে বলে তারা আজকে আমাদেরকে বৃথা ভয় দেখানোর চেষ্টা করছে। তাই স্বপ্ন দেখবো বলে স্বপ্নের দিশারি বুদ্ধদেব ভট্টাচার্যের বই শুধুমাত্র আমাদের কাছে বই নয়, আজকে এটা আমাদের বাধাকে অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য হাতে ধরা মশাল।
আজকে আনুষ্ঠানিক উদ্বোধন, কালকে গোটা রাজ্যের মানুষের হাতে এই মশাল তুলে দেবার দায়িত্ব আর প্রতিবাদের এই আন্দোলনে থাকার জন্য অঙ্গীকার। আর বাকি সমস্ত অংশের সাধারণ মানুষকে শেষ দেখে ছাড়ার আবেদন জানিয়ে আমার কথা শেষ করলাম। ইনকালাব জিন্দাবাদ। এখন আমাদের এই সভায় বক্তব্য রাখবেন আমাদের ডিওয়াইএফআই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড হিমক প্রণয় ভট্টাচার্য। সাথী সভাপতি, এখানে উপস্থিত আছেন আমাদের সংগঠনের প্রাক্তন সর্বভারতীয় সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম, এছাড়াও মীনাক্ষী, ধ্রুব, কলতান, প্রণয় এরাও আছেন এবং আপনারাও আছেন। 1980 সালে ডিওয়াইএফআই এর পথ চলা শুরু হয়েছিল। সর্বভারতীয় স্তরে যখন ডিওয়াইএফআই পথ চলতে শুরু করলো, তার আগে মূলত যে 4টি সংগঠন এই সর্বভারতীয় স্তরে আমাদের পথ চলা শুরুতে মূল ভূমিকা পালন করেছিল, তার মধ্যে একটা অন্যতম সংগঠন হচ্ছে ডিওয়াইএফ। এর বাইরেও নওজওয়ান সভা, ভলিভার অর্গানাইজেশন, কেএসওয়াইএফ এরাও হচ্ছে ছিল। তো সেই ডিওয়াইএফ এর যিনি প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য, তার বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক বাঁক এবং মোড়ের সামনে দাঁড়িয়ে তিনি যে লেখাগুলো লিখেছিলেন, যেগুলো বিগত দিনে আমাদের যুবশক্তি পত্রিকায় প্রকাশিত হয়েছে, সেগুলোকে সংকলিত করে এই বইটা আজকে যুবশক্তির পক্ষ থেকে, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে প্রকাশ করা হচ্ছে। আসলে এটা শুধুমাত্র একটা আমাদের কাছে বই নয়, এটা আমাদের কাছে একটা দলিল, একটা স্বপ্ন। আমরা যখন আবার কোনো রাজনৈতিক বাঁক এবং মোড়ের সামনে আসব, যখন আমাদেরকে নতুন করে হচ্ছে আবার ভাবতে হবে, রাস্তা খুঁজতে হবে, তখন যারা আমাদের সাথে থাকবেন তাদের সাথেও এই বইটা হচ্ছে সবসময় থেকে যাবে। এই লেখাগুলোর মধ্য দিয়ে আমরা নতুন রাস্তা খুঁজে পাবো বলেই আমার দৃঢ় বিশ্বাস। আমি শুধু বলবো, মীনাক্ষী বলছিল এখানে যে এমন একটা সময় এই বইকে নতুন ভাবে হচ্ছে প্রকাশিত করতে হচ্ছে লেখাগুলোকে নিয়ে, যখন একটা টালমাটাল পরিস্থিতি পরিবেশের মধ্যে দিয়ে আমাদের এই রাজ্য এবং সারা দেশ চলছে। আপনারা জানেন যে কলকাতায় আরজি করের সেই ঘটনা শুধু আজকে আমাদের রাজ্য নয়, আমাদের দেশ নয়, আজকে আমাদের দেশের বাইরেও যারা রয়েছে, যারা প্রগতিশীল, তারাও আজকে রাগে ক্ষোভে ফেটে পড়ছে, গর্জে উঠছে, বিরুদ্ধে প্রতিবাদে সামিল হচ্ছে। আমি শুধু আপনাদেরকে বলবো যে রাজনৈতিক কথা বাদ দিয়ে বা রাজনৈতিক জায়গাকে বাদ দিয়ে এর বিরুদ্ধে কোনোভাবেই হচ্ছে লড়াই করা যেতে পারে না। আর এই লড়াইতে সবার প্রথম সারিতে যারা থাকতে পারে, যারা আছে এবং আগামী দিনেও যারা থাকবে, তারা হচ্ছে বামপন্থী এবং বিশেষ করে আমাদের মতো বাম প্রগতিশীল ছাত্র যুব সংগঠনগুলো। আজকে অন্যান্য অনেকে অনেক রাজনৈতিক কথা বলছেন, তারা রাস্তায় নেমেছেন, প্রতিবাদ করছেন, কিন্তু আমাদেরকে আসল পথটা খুঁজে নিতে হবে। কার কি উদ্দেশ্য সেটা হচ্ছে আমরা জানি, দরকার পড়ে আরেকবার আমাদের মস্তিষ্ক হচ্ছে আমাদেরকে ঝালিয়ে নিতে হবে। আমাদের রাজ্যে অনেক রাজনৈতিক দল, রাজনৈতিক সংগঠন তারা রাস্তায় নেমেছে এর প্রতিবাদে, কিন্তু আমি শুধু আপনাদেরকে বলবো, তৃণমূল কংগ্রেস আমাদের রাজ্যে এই ঘটনাকে কেন্দ্র করে কি করছে বা কি করবার চেষ্টা করছে সেটা নতুন করে এখানে দাঁড়িয়ে আমার কোনো বলবার দরকারই নেই। কিন্তু আমি বলবো যে এই মানসিকতা শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের মধ্য দিয়ে প্রতিফলিত হয় এমনটা নয়। অন্যান্য রাজনৈতিক দল যারা নেমেছেন, তার মধ্যে বিজেপি, এই কদিন আগে আমরা 15ই আগস্ট ওই সারা রাত জেগে একটা খন্ড যুদ্ধ হলো পুলিশের সাথে, কিছু দুষ্কৃতী ঢুকে পড়লো প্রমাণ রোধ করবার জন্য, মানুষের কণ্ঠ রোধ করবার জন্য, কত কিছু হলো। তারপরে দাঁড়িয়েও হচ্ছে আমরা গর্বের সাথে আমাদের স্বাধীনতা দিবস পালন করেছি। আমার শুধু মনে পড়ে যাচ্ছে আজকে ওই 15ই আগস্ট কিছুদিন আগে যখন স্বাধীনতা দিবস পালন করলাম, এবছরও আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী, বিজেপির যিনি হচ্ছে নেতৃত্ব, তিনি আমাদের দেশবাসীর উদ্দেশ্যে অনেকগুলো কথা বলেছেন। 2018 এবং 2022 সালে ওই লালকেল্লার উপরে উঠে তিনি হচ্ছে একই রকম ভাবে দেশবাসীর উদ্দেশ্যে অনেকগুলো কথা বলেছিলেন। তার সেই দুটো ভাষণ ছিল মহিলাদেরকে নিয়ে, নারীর ক্ষমতায়নকে নিয়ে। আমরা যখন 2022 সালে দেখলাম নরেন্দ্র মোদী মহিলাদেরকে নিয়ে এত বড় বড় কথা বলে
তার হচ্ছে সাম্রাজ্যে ফিরে গেলেন, তার 3 ঘন্টার মধ্যেই আমাদের ভারতবর্ষের মানুষের সামনে এমন একটা ঘটনা উপস্থাপিত হলো যা শুনে আমরা হতবাক হয়েছিলাম। যারা সুস্থ মস্তিষ্কের মানুষ, যারা ন্যায়ের পক্ষে, তারা হচ্ছে সেই কথা মেনে নিতে পারেনি। আমরা দেখলাম সেই গুজরাট দাঙ্গার সময় সেই বিলকিস বানু, যাকে হচ্ছে নৃশংস অত্যাচার করে ধর্ষণ করা হয়েছিল, তার চোখের সামনে তার পরিবারের মানুষকে খুন করা হয়েছিল, তাদেরকে সেদিন ওই গুজরাটের রাজ্যের বিজেপি সরকার আর কেন্দ্রের বিজেপি সরকারের বদন্যতায় তারা হচ্ছে মুক্ত করে দিল। পরে লড়াই হয়েছে, আমরা লড়াই করেছি, দেশের আইনের উপরে ভরসা করে সেই ধর্ষকদেরকে, খুনিদেরকে আবার হচ্ছে জেলের অভ্যন্তরে যেতে হয়েছে। কিন্তু এর মধ্য দিয়েও বিজেপি যারা হচ্ছে করেন বা বিজেপির কি মানসিকতা সেটাও আমরা বুঝতে পারি। এই কদিন আগে বাজেট হলো, আমি এর মধ্যে একটা সম্মেলন উদ্বোধন করতে গিয়ে বলছিলাম, সেখানে সেই বাজেটেও আমরা দেখলাম এবছর ওই একটা জেন্ডার বাজেট স্টেটমেন্ট হচ্ছে দিয়েছে, মহিলাদের জন্য 3 লক্ষ কোটি টাকা নাকি বরাদ্দ করেছে হচ্ছে কেন্দ্রের সরকার। কি বলছে সেখানে? বলছে শুধু নারীদের ক্ষমতায়ন নয়, নারীদের নেতৃত্বে নাকি ক্ষমতায়ন। আমি জানি না যে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী বা দেশের অর্থমন্ত্রী মহিলা হয়ে গেলে তাদের নেতৃত্বে উন্নয়ন হচ্ছে এভাবে বলে দেওয়া যায় নাকি, বা তারা কি বলতে চাইছেন। কিন্তু অদ্ভুত ভাবে দেখলাম আমরা সে 3 লক্ষ কোটি টাকা বাজেটের মধ্যে এমন অনেক প্রকল্পকে হচ্ছে ঢুকিয়ে দেওয়া হয়েছে যেগুলো সাধারণত এই প্রকল্পের আয়তাও হচ্ছে আসা উচিত নয়। বা বিগত দিনেও এই প্রকল্পের কিছু অংশে টাকা হয়তো এরা এই নারীদের উন্নয়নের খাতে দেখিয়েছিল, এবছর দেখলাম প্রত্যেকেই হচ্ছে তারা সেটা দেখিয়ে দিল। ওই আমি একটা স্টেটমেন্টে দেখার সময় ওই কিছু ইতিহাস ঘেঁটে দেখবার চেষ্টা করছিলাম, দেখলাম ওই দিল্লির নির্ভয়ার ঘটনার পরে আমাদের দেশে ওই নির্ভয়া নামে হচ্ছে একটা ফান্ড মহিলাদের বিভিন্ন রকম সহযোগিতার জন্য করা হয়েছিল। খাতায় কলমে বলছে সেই ফান্ডের হচ্ছে 70% টাকা খরচ করে দেওয়া হয়েছে ফাস্ট ট্র্যাক কোর্ট, মহিলাদের জন্য নিরাপত্তার জন্য কুইক রেসপন্স টিম, তাদের হচ্ছে বিভিন্ন রকম হেল্পলাইন নাম্বার, আরো অনেক কিছু করবার কথা ছিল, কিন্তু কোথায় বাস্তবায়িত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি না। ওই রিপোর্ট বলছে মহারাষ্ট্রের মতো জায়গায় সেখানে হচ্ছে ভিআইপিদের সুরক্ষা দেওয়ার জন্য গাড়ি কিনেছে সেই টাকায়, কিন্তু আমাদের দেশের মা বোনেরা, নারীরা হচ্ছে অবহেলিত হয়ে থাকছে। তাই বড় বড় কথা নয়, মিথ্যাচার নয়, এর বিরুদ্ধে হচ্ছে যে লড়াই, সেই লড়াইকে যেমন পশ্চিমবঙ্গের এই আরজি করের ঘটনা এবং তারপরে দাঁড়িয়ে বামপন্থীদের যা ভূমিকা, এসএফআই, ডিওয়াইএফআই, আইডোয়া সহ অন্যান্যদের যা ভূমিকা, সেটা একটা অন্য মাত্রা দিয়েছে। এই লড়াই আগেও হয়েছে, কিন্তু এই লড়াই একটা নতুন মাত্রা পেয়েছে। এই লড়াইকে হচ্ছে আমাদেরকে আরো আগে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি, আমরা যখন এই লড়াই লড়বো, তার সাথে যখন অন্যান্য লড়াই লড়বো, বেকারদের কাজের জন্য লড়াই করব। আজকে যখন আমরা দেখছি শুধুমাত্র বেকার যুবরা পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে চলে যাচ্ছে, ব্যাপারটা এরকম নয়। এখন হচ্ছে আমরা দেখছি রিভার্সাল হচ্ছে, মাইগ্রেশন হচ্ছে, যারা কাজে গিয়েছিল তারা গ্রামে ফিরে আসছে, এসে 100 দিনের কাজ পাওয়ার জন্য ফর্ম ফিল আপ করার চেষ্টা করছে। আর আমরা দেখছি সেই 100 দিনের কাজ পাচ্ছে না, দুর্নীতি বলে টাকা আটকে দেওয়া হচ্ছে, কিন্তু দুর্নীতিরও বিচার হচ্ছে না, কাজেরও ব্যবস্থা করা হচ্ছে না। এই আমরা সর্বভারতীয় স্তরে একটা কথাবার্তা বলছি যে অনেক যারা প্রেজেন্টলি তাদের একটা আপত্তি আছে যে ওই কৃষি কাজকে হচ্ছে 100 দিনের কাজের মধ্যে নিয়ে আসার জন্য আমরা কোন লাইন দেওয়া যায়, আমাদের বক্তব্য কি হতে পারে। আমরা সেখানকার যারা বড় বড় এই বিষয়ে এক্সপার্ট রয়েছে, যারা প্রগতিশীল মানুষ, তাদের সঙ্গে আমরা কথা বলছি যে আমরা আমাদের আগামী দিনে ঠিক করব। কিন্তু এগুলো তো আলাপ আলোচনা করব, এগিয়ে নিয়ে যাব, কিন্তু তার সাথে আমাদের পশ্চিমবঙ্গের বুকে বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বে বেকার যুবদেরকে কাজ পাওয়ার যে স্বপ্ন এবং তাকে বাস্তবায়িত করবার জন্য এগিয়ে যাওয়া, সেটা আমাদেরকে বারে বারে মনে করিয়ে দেবে। তাই এই বই, এই দলিল আমাদের এরকম লড়াই আন্দোলনের পথ চলায় সবসময় দাঁড়িয়ে আমাদেরকে নতুন করে শক্তি যোগাবে, ভাবতে সাহায্য করবে, নতুন পথ নির্দেশ করতে সাহায্য করবে, এই কথা আমি বলতে পারি। এরকম একটা বই এত দ্রুত পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি তারা হচ্ছে বের করছে, তাদের জন্য আমি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবং একটা কথা বলবো, আমরা আলাপ আলোচনা করব, কোথাও করিনি, এটা আমি আমার ব্যক্তিগত মতামতটা এখানে বলছি। সম্ভব হলে আগামী দিনে এই যুবশক্তির এই বইটা, যুবশক্তির নামে আমরা যদি অন্য ভাষায় এটাকে হচ্ছে অনুবাদ করে হচ্ছে যাতে আমরা অন্যান্য যুবদের কাছেও পৌঁছে দিতে পারি, সেই চেষ্টাও হচ্ছে আমরা করব। বুদ্ধদেব ভট্টাচার্য সহ যারা আমাদেরকে পথ দেখিয়েছেন,
যারা আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের ছেড়ে যাওয়া পতাকাটা হাতে তুলে নিয়েছেন। আমরা সেই রাস্তায় থাকবো এবং জয় আমাদের নিশ্চিত হবে। আমরা সবাই মিলে সেই কাজ করতে পারবো। সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। অসংখ্য অভিনন্দন। এখন আমাদের এই সভায় বক্তব্য রাখবেন সংগঠনের প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম। ধন্যবাদ ধ্রুব। আমি প্রথমেই আমার প্রিয় সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন রাজ্য কমিটি এবং তাদের এই প্রকাশনীকে ধন্যবাদ জানাবো। যেটা কমরেড হিমগ্ন বলল, দ্রুততার সঙ্গে তারা তাদের নিজস্ব পদ্ধতিতে যুবশক্তি পত্রিকায় এবং নানানভাবে যেগুলো প্রকাশিত হয়েছিল, সাক্ষাৎকার লেখা উত্তরার যুব নেতা হিসেবে এবং পরবর্তীতে সেটাকে সংকলিত করে আজকে এখানে উন্মোচিত করবে। প্রথমত দ্রুততার সঙ্গে, দ্বিতীয়ত যে অবস্থায় এটা করা সম্ভব হলো, সাধারণভাবে এই পেশাদারিত্ব আমরা সংগঠনের কাছ থেকে আশা করতে পারি কিন্তু পাইনি, তার জন্য অভিনন্দন। তৃতীয়ত খুব সাধারণ সময় ছিল না, একে ভারাক্রান্ত হৃদয়, সবাই শোকে দুঃখে মধ্যে নিমজ্জিত, তার মধ্যে ক্রোধ, রাগ, ক্ষোভ সেটাও জন্ম হলে, তার উপর দাঁড়িয়ে আন্দোলন সংগ্রাম, তারপর দাঁড়িয়ে পুলিশের দমন, অত্যাচার, মিথ্যা মামলা, হুমকি, অপপ্রচার, এই সংগঠনকে ঘিরে, এই সংগঠনের নেতৃত্বকে ঘিরে, তার মধ্যে দাঁড়িয়েও কর্তব্যনিষ্ঠা পরিচয় দিয়েছেন আপনারা এবং ওটা প্রকাশ করতে সক্ষম হয়েছে। আগামীকাল বুদ্ধদার স্মরণ সভা আছে ইন্ডোর স্টেডিয়ামে, সেখানে বিস্তারিত আলোচনা হবে। বুদ্ধদা যেমন আমাদের পার্টির নেতা ছিলেন, কেউ তাকে পার্টি নেতা হিসেবে থেকে আগে আমরা যুব নেতা হিসেবে পেয়েছি। তার প্রিয় সংগঠন শুধু ছিল তাই নয়, আমি হচ্ছে সেই প্রজন্মের, যেমন বুদ্ধদা ডিওএফআই ছাড়ছেন, তখন ডিএফআই তৈরি হয়ে গেল 1 বছর, আর আমরা তখন ছাত্র থেকে যুব ফেডারেশনে যুক্ত হচ্ছি। তার আগে যুক্ত ছিলাম। আমার ডিএফআই করার পেছনেও এসএফআই ছেড়ে দিয়ে ডিএফআই করা দ্রুত, সেটা কেবল বুদ্ধদেব ভট্টাচার্যের উদ্যোগ ছিল বা পরিকল্পনা ছিল, তাহলে আমি আরো কিছুদিন ছাত্র ফেডারেশন করতে পারতাম। আবার এই যে ডিএফআই যে ফ্ল্যাগ দেখছেন, অনেকে বলে না, বুদ্ধদাকে সবসময় বলে সাদা ধুতি পাঞ্জাবি, সাদা পোশাক, সাদা চুল, শুভ্র। তো এই যে ডিএফআই ঝান্ডা সাদা হলো, এটা ভাবনার মধ্যে মানে যে সাদার প্রতি একটা আলাদা কি বলবো আকর্ষণ ছিল, পছন্দ ছিল। কারণ হিম বলার সময় বললো যে বেশ অনেকগুলো সংগঠন, সহায়তা সংগঠন তাই গড়ে ওঠেনি, রাজ্যভিত্তিক সংগঠন গড়ে উঠেছিল। তাদের যখন সম্মিলিত গড়ে উঠবে ডিআইএফআই লুধিয়ানায়, কাত্তার সিং সারাভা নগরে, তখন আমি ছাত্র করি, যুব করি না সেই সময়টায়, তার আগে যুব করতাম। যখন আমি পাড়ায় ইউনিট কনভেনার যুব বা লোকাল কমিটির সদস্য, তো তারপরে যখন অল ইন্ডিয়া হচ্ছে সেই সময় আমি একদমই যুব না করে পুরোপুরি ছাত্র করছিলাম, কারণ তখন বিশ্ববিদ্যালয়ে ছিলাম, বিশ্ববিদ্যালয় রাজনীতির সঙ্গে তো কোথায় যুক্ত হয়ে গেছিলাম। কারণ লাল ছিল ঝান্ডা, কারণ সবুজ ছিল, কারণ অন্যান্য রং ছিল, সেখানে সবাইকে এক সূত্রে বাঁধা, এবং তিনি একটা মুখ্য ভূমিকা পালন করেছিলেন। তিনি রাজ্যের নেতা,
সর্বভারতীয় ক্ষেত্রে তখন কোঅর্ডিনেশন করছেন আমাদেরই রাজ্যের যুব নেতা ছিলেন এখন প্রয়াত অমিতাভ বসু, তাকে কনভেনার করে এই সব সংগঠনগুলোকে নিয়ে দিল্লিতে কোঅর্ডিনেটেড মুভ করা হচ্ছিল। এবং সবার থাকে তো কিরকম নিজের সংগঠনের মধ্যে একটা মমত্ববোধ থাকে, যে ঝান্ডা নিয়ে লড়ছে, যে স্লোগান দিয়ে লড়ছে, তাদের একটা মমত্ববোধ থাকে। সেখানে খুব স্মুথলি সবাইকে নিয়ে সিরিজ অফ মিটিংস হয়েছে, আলোচনা হয়েছে এবং বুদ্ধযাত্রার নিজস্ব দর্শন, মতাদর্শ, বুদ্ধি, তর্ক, যুক্তি দিয়ে সবাইকে এক জায়গায় নিয়ে আসতে সাহায্য করেছিলেন। তখনই স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্র এবং সাদা ফ্ল্যাগ ডিএফআই এটাকে গ্রহণ করা হলো। পরে আমি যখন যুব ফেডারেশনের অল ইন্ডিয়া সেক্রেটারি, ওনাকে মজা করে বলেছিলাম যে এই ফ্ল্যাগটা থেকে আমরা স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্র ওই শব্দ তিনটাকে সরিয়ে দিয়ে ডিওয়াইএফআই পোস্টে, ফ্ল্যাগ পোস্টের পাশে ভার্টিক্যালি ডিএফআই লেখা হবে। সেটা আমাদের সংবিধান সংশোধন করে আমরা গ্রহণ করলাম, তাও প্রায় সেই সংগঠনে প্রায় 2 দশক পরে। সেটাও একটা সবাইকে নিয়ে, গোটা দেশকে নিয়ে, কারণ আরো ব্রড বেস করতে চেয়েছিলাম আমরা যুবদেরকে, তাদেরকে কিন্তু স্বাধীনতার মন্ত্রে দীক্ষিত হবে তারা। অনেকে তখনও বলতো স্বাধীনতা শব্দ কেন দেওয়া হচ্ছে, কেন তোমরা স্বাধীনতার কথা বলো? স্বাধীনতা দিবস আপনারা দেখলেন না, এসএফআই ডিএফআই কলকাতায় মিছিল করবে স্বাধীনতা দিবসে। যখন লালকেল্লা থেকে স্বাধীনতার হুঙ্কার দিচ্ছেন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী পুলিশকে নিয়ে প্যারেড করছেন, উৎসব করছেন, তখন আজি করে এই ঘৃণ্যতম ঘটনার প্রতিবাদে যখন সবাই সোচ্চার হয়েছে তার আগের দিন রাত্রে, তারপরে পুলিশ যা করেছে, মস্তান যা করেছে, তৃণমূল আশ্রিত গুন্ডারা যা করেছে, সাক্ষ্য সাবেক লোপাট করার জন্য এবং গণ আন্দোলনকে, প্রতিবাদী কণ্ঠস্বরকে রোধ করার জন্য তার প্রতিবাদে মিছিল ডাকা হয়েছিল। পুলিশের একটাই কাজ, মিছিল করতে দেওয়া যাবে না। এখন সুপ্রিম কোর্ট অন্যান্য সব বিষয়ের মধ্যে যেটা বলেছে, এই ডেমোক্রেটিক মুভমেন্ট তো করতেই হবে, অন্যায় হলে তার প্রতিবাদ তো করতে হবে, নাহলে অ্যাকাউন্টেবিলিটি এস্টাবলিশ হবে কি করে? এখন যারা প্রতিবাদ করছেন তাদের মধ্যে অনেকে এটা বলছেন, যদি কান্দুলির সময়, যদি পার্ক স্ট্রিটের সময়, কাটোয়ার সময়, ময়নাগুড়ির সময়, হাঁসখালির সময়, আমেরপুরের সময়, হেমদাবাদের সময়, মালদার সময়, কাকদ্বীপের সময় এরকম অসংখ্য ঘটনা ঘটেছে, যে লোকে মুখ্যমন্ত্রী সাজানো বলে চালিয়েছেন, ছোট ঘটনা বলে চালিয়েছেন, স্বাভাবিক ঘটনা বলে চালিয়েছেন, জ্বর বলে চালিয়েছেন, আপনাদের বিরোধী চক্রান্ত বলেছেন। তখন যদি এই ধরনের প্রতিবাদ হতো, তাহলে আজকে এই ছোট ছোট বাচ্চাদেরকে স্কুল ছেড়ে দিয়েছে, আজকে সবাইকে অফিস, আদালত, কর্মসংস্থান ছেড়ে দিয়েছে, রাস্তায় বিচারের জন্য আওয়াজ তুলতে হতো না। বিচারালয় আছে, কিন্তু বিচারটাকেও শুধু বিচারালয়, ন্যায়ালয় হয় না, ন্যায়ের জন্য, ইনসাফের জন্য, বিচারের জন্য রাস্তায় নেমে লড়াই করতে হয়। আর এই জন্যই মুখ্যমন্ত্রী এসে বলেছিলেন, মুখে লুকোপ্রাস লাগিয়ে রাখো, কেউ কোনো কথা বলো না। আর এই জন্যই আমরা গণতন্ত্রের কথা বলি। ভোটে, সংবিধানে গণতন্ত্র আছে এবং তার প্রয়োগ কিভাবে হয় আমরা নির্বাচনের সময় দেখি, কিন্তু যখন ভোটে, যখন মানুষের মনোভাব প্রতিফলিত হয় না নানান কারসাজিতে, তখন রাস্তায় নামতে হয়। প্রাসাদ যখন অন্যায় করে, অন্যায়কারীরা যখন দখল করে, অন্যায়কে যখন প্রশ্রয় দেয় বা অন্যায়কে বেড়ে উঠতে সাহায্য করে, তখন ন্যায়ের দাবিতে সড়কে নামতে হয়। अगर संसद न्याय नहीं दे सकता तो सड़क को बोलना पड़ता है। পৃথিবীর সব দেশে, সব যুগে, সব সময় এই জন্য আজকে পথে সবাই নেমেছে। অনেকে যারা মনে করতেন পথে কেন নামো তোমরা, মিছিল কেন করো তোমরা, প্রতিবাদ কেন করো, তারাও বুঝেছেন অসহায়, দুর্বল, সর্বসাধারণের অধিকার প্রতিষ্ঠা করতে হলে, ন্যায় চাইতে হলে তাকে সড়কে নামতে হয়। এখন শুধু ছাত্র, যুব, মহিলা, শ্রমিক, কৃষক, ক্ষেত মজুর তারা নয়, চিকিৎসক,
আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, প্রযুক্তিবিদ তারা নয়, সব অংশের মানুষ তারা। এই সুযোগে শাসক দল যারা ন্যায় অন্যায় করছে, যারা বিচার করতে চাইছে না, যারা বিচারকে ধ্বংস করতে চাইছে, প্রক্রিয়াকে আটকাতে চাইছে, তারা এখন একটা হুজুগ তোলার চেষ্টা করেছে যে আমরা জাস্টিস চাই। শুধু জাস্টিস চাই বললে হয় না, জাস্টিস পেতে হলে, জাস্টিস এস্টাবলিশ করতে হলে লড়তে হয়। আর যাতে লড়াই না হয়, এই জন্যই তো এইসব যারা আমাদের ছাত্র যুবতীবৃন্দ আছে, পুলিশ দিনরাত এখন তার একটাই কাজ হয়েছে, তদন্ত করে সত্য উদ্ঘাটিত করবে, তারপর ধরে মিথ্যা প্রচার করছে, প্রোপাগান্ডিস্ট। পুলিশ আন্ডার দিস রেজিম has been converted into propagandist. প্রোপাগান্ডা করছে সরকারের লোক, কারণ সরকারের লোকজন প্রোপাগান্ডা করলে লোকে ধরে ফেলবে, মিথ্যাচার ধরে ফেলবে। পুলিশ ইউনিফর্ম করে তা করছে, পুলিশের ওয়েবসাইট ব্যবহার করে করছে, পুলিশকে যে আইনকে ক্ষমতা দেওয়া হয়েছে ল এনফোর্স করার জন্য, তারা আইন ভঙ্গকারীদেরকে সুযোগ করে দিয়েছে, তাদেরকে বাঁচানোর চেষ্টা করছে, এবং যারা আইনের নিরিখে বিচার চাইছে তাদের কঠোর রোধ করতে চাইছে। সেখানে কেউ দমে যায়নি। আপনারা এই কাজটা সেখানে করেছেন। একটা অদ্ভুত সমাপতন বলতে হবে, যেমন যুব ফেডারেশনের প্রাক্তন সম্পাদক, প্রতিষ্ঠা সম্পাদক রাজ্যের পশ্চিমবঙ্গ আমাদের যুব ফেডারেশনে ডিওয়াইএফ ওয়েস্ট বেঙ্গল, তার মরদেহ যখন শায়িত, তখন আমাদেরকে শিয়ালদা করে যেতে হয়েছে আমাদের প্রতিনিধি পাঠিয়ে, কারণ পোস্টমর্টমটা যাতে সুপ্রিম কোর্টে নির্দেশ দিয়েছে এই ধরনের মৃত্যুর ক্ষেত্রে সেই মতো হয়, তাহলে সেটা করতে রাজি ছিল না। তাহলে এপিসি রোডের অন্য প্রান্তে যখন অ্যানাটমি ডিপার্টমেন্টে সব ব্যবচ্ছেদ হচ্ছে, তখন এপিসি রোডের আরেক প্রান্তে এনএস হসপিটালে আমরা তখন আমাদের প্রিয় নেতা শবদেহ অ্যানাটমি ডিপার্টমেন্টে হস্তান্তর করছি। তখনই তিরেশ মজুমদার বলতে গিয়ে যখন এখান থেকে ছাত্র যুবদের এখানে যা শ্রদ্ধা নিবেদনের পাল্লা ছিল, আমরা বললাম তারা ওখানে যাবে, এবং তারা গিয়ে ওখানে আটকেন। ওদের করে আটকানো না, তো সবই প্রায় ম্যানেজ হয়ে যাচ্ছিল। মনে করেছিল বাবা মাকে স্বাস্থ্য ব্যবস্থা করা যেত, ভয় দেখিয়ে পানিহাটিতে এমএলএ হোক বা এখানকার তৃণমূলের নেতারা হোক বা পুলিশ হোক, দুই জায়গায়, বেঙ্গল পুলিশ হোক বা কলকাতা পুলিশ হোক, সবকিছু সামাল করতে চেয়েছিল। কিন্তু আপনাদের ধন্যবাদ জানাবো, সাহসের সঙ্গে আপনারা ঝাঁপিয়ে পড়েছিলেন, এবং ওই ভিডিওটাই আছে যেটা জোর করে নিয়ে যাচ্ছে। যেখানে ক্রিমেশন হলো শ্মশান ঘাটে, সেখানে কোনো মিডিয়া কোনো চ্যালেঞ্জ করবে যে প্রেস কনফারেন্সে ওই ভিডিও দেখান। এরকম একটা মৃত্যুর ক্ষেত্রে একটা পাড়ায় যদি হয়, গ্রামে যদি হয়, পুরো গ্রাম ভেঙে পড়ে, তো তাহলে পানিহাটিতে সেটা হলো না কেন? যারা এত লোক প্রতিবাদ করছেন, সোদপুরে ওখানে দাঁড়িয়ে যারা প্রতিবাদ করলেন, তো তারা যখন মৃতদেহ পৌঁছলো, তাহলে তার বাড়ি থেকে তার শ্মশান পর্যন্ত শেষ যাত্রায় সেখানে সে মানুষ ছিল না কেন? তাহলে কিছু অমানুষ দখল করেছিল, এটা মানুষকে জানতে হবে। তাদের উদ্দেশ্য মহৎ ছিল না নিশ্চয়ই। পরিবারের লোকজনকে বললো থানায় যান, পরিবারের লোকজনকে সকালে বললো দাঁড়িয়ে থাকুন, আর তারা সব হাফিজ করছে। প্রথমে ওই জায়গাটাকে সব পরিবর্তন করেছে, গ্রাউন্ড জিরোকে, আর পরে ডেড বডিটাকে তৃণমূলের কাউন্সিলের হাতে পাঠিয়ে দিয়েছে। কোনো আইনে বলে না। হাসপাতাল কর্তৃপক্ষ এবং কলকাতা পুলিশ প্রথমে এই আইনে ফাঁসবে যে নেক্সট অফ দ্য কিনের হাতে ডেড বডি দিতে হয়। খাতা কলমে ব্যাংকে থানায় ডেকে হয়তো দিয়েছে, কিন্তু ফিজিক্যালি ভিডিওতে আছে এবং রেকর্ডও আছে। এমএলএ বলছে বাবা আমাকে তুললি না কেন, বলে কোথাও নিয়ে চলে গেল, মানে কোর্ডিনেশন প্রবলেম হয় ওদের। নির্মল ঘোষ বলছে যে তুই এলি, ওর বাবা বাড়ির লোককে তুললি না কেন, বলে ওরা থানায় চলে গেল, অন্য জায়গায় পুলিশ নিয়ে গেল, পুলিশ নিয়ে গেল। এটাও রেকর্ডে আছে তৃণমূলের কণ্ঠস্বরে, এবং তৃণমূলের কণ্ঠস্বরে এটাও রেকর্ডে আছে যে ওদেরকে নিয়ে আসলি না কেন, এবং ডেড বডি যখন নিয়ে যাচ্ছে হেলসের গাড়ি তখন দেখেছে তা নেই। আর তৃণমূল এবং পুলিশ মিলে গোটা গঙ্গা ঘাটটাকে পরিষ্কার করেছে। অন্য যে সব ছিল তাই শুধু প্রায়োরিটি চেঞ্জ করেছে তা নয়, তাদেরকেও সরে ধরেছে কেউ যদি ছবি না তোলে। কোনো হকার ছিল না ওই সময়। শ্মশানের সময় অনেক নানা রকমের লোকজন থাকে গরমের কালে গঙ্গার ধারে। কেন? তার সাক্ষী সামুদ্রে লোপাট করতে চেয়েছিল, হাতি করে নয়, তার ক্রিমেশনের জায়গা।
এইসব প্রশ্নগুলো আসবে বলেই ওরা তদন্তকে ভয় পাচ্ছে। আমরা চাই তদন্ত হোক, আমরা চাই সত্য উদ্ঘাটিত হোক। আমি এই প্রসঙ্গে বললাম যে বিষয়টা চলে আসলো, এবং এখান থেকেই তো আমরা সব ওখানে বাকিরা আপনারা গিয়েছিলেন, সেই অপরাধী তো অপরাধী করছে পুলিশ, যে কারণ তোমরা এসেছিলে। কারণ এই ধরনের অপরাধ সংঘটিত হলে অপরাধ যে করবে, আমার ঠিক এক্স্যাক্টলি মনে পড়ছে না, ফ্যাজের একটা কবিতা ছিল, তোমারা শহর নাহিদ, তোমারা শহর তুমি মুনসিফ তুমি মুজরিম, যেটা বলে আর যে মোকদ্দমা করে মানে আবেদনকারীও তুমি, অপরাধীও তুমি, কোতোয়ালও তুমি, বিচারকও তুমি। हमें पता है कसूर हमारा ही निकलेगा, अखबार भी तुम्हारा है, कलम भी तुम्हारा है, वो बाद में है। हमें मालूम है कसूर हमारा ही निकलेगा। তদন্তের নামে যে ফাজলামি করছে এসআইটির নামে, আর এই যে অভিযোগ করছে আপনাদের কাছে, আসলে হচ্ছে ওই ফ্যাজ অনেক আগে সমস্ত ষড়যন্ত্ররা তাই করে। সেই বিচারপতি হয়, সেই কোতোয়াল হয়, সেই অপরাধী, সেই অভিযোগকারী। তাহলে তো আগে থেকে ঠিক আছে, আমরা গর্বিত। আমাদের বুদ্ধদেব ভট্টাচার্যের উত্তরসূরি হিসেবে অন্যায়ের প্রতিবাদ করতে হয়, শীত দ্বারা সোজা রাখতে হয়, সংকটের সময় বিহবল না হয়ে বুক চিতিয়ে মুখোমুখি দাঁড়াতে হয়, সত্যের অনুসন্ধান করতে হয়। এই প্রসঙ্গে মনে পড়লো বুদ্ধদেব যখন মুখ্যমন্ত্রী, তখন কোনো একটা ঘটনা ঘটেছে কোনো একটা গ্রামে এরকম, তো ভ্যান রিক্সা করে, তোমাদের জেলায় ভ্যান রিক্সা করে বুদ্ধ হয়ে যাচ্ছেন, বা রিক্সা করে, এই অটো করে। তখন না, ভ্যান রিক্সা ছিল প্রথমবারে, পরে অটো তো পরে চলে প্রতিষ্ঠিত খবরের কাগজ লিখলো, তখন মমতা ব্যানার্জির উত্থান হয়েছে আর কি বিরোধী নেত্রী হিসেবে, আর তাকে তখন পাম্প দিচ্ছে। মমতা ব্যানার্জির কাছে শিক্ষা নিয়ে বুদ্ধদেব ভট্টাচার্য রিক্সা করে গ্রামে পৌঁছচ্ছেন। সেটা আমার মনে আছে, আমি সেদিনও বলেছিলাম যে ডিওএফ করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। আক্রান্ত মানুষের কাছে যেতে হয়, এবং তার জন্য সাজ রব করে না গিয়েও, যানবাহন না থাকলেও যদি ইচ্ছা থাকে তাহলে সে পৌঁছতে পারে। এর জন্য মমতা ব্যানার্জিকে জন্ম নিতে হয় না। ক্ষুদিরাম ফাঁসি দেওয়া হচ্ছে, তাহলে যে নরেন গোসাই সবসময় থাকে এরকম, যে রাজসাক্ষী হয়েছিল, তাকে যখন কানাইলাল গুলি করলেন জেলের মধ্যে, আলিপুর জেলে, ইংরেজ জজ তাকে জিজ্ঞেস করেছিল, ইংরেজি প্রশ্ন করেছিল যে তুমি জেলের মধ্যে অস্ত্র পেলে কোথায়? কানাইলাল বলেছিলেন, The spirit of Khudiram has supplied me with the revolver. যদি কেউ সিদ্ধান্ত নেয় অন্যায়ের প্রতিকার করবে, প্রতিবাদ করবে, প্রতিশোধ নেবে, অ্যাভেঞ্জ করবে, রিভেঞ্জ নয়, তাহলে ভ্যালুয়েবলস জোগাড় করে নেয়। যারা ভাঙচুর করলো তাদের বদলে যুব নেতাদেরকে আর্মস কেস, যারা ইস্ট বেঙ্গল মোহনবাগান সাপোর্টাররা গেল তাদেরও বললো কেন ডার্বি ম্যাচ হয়েছে, না অস্ত্র নিয়ে যাবে বলেছিল, বোমা নিয়ে যাবে বলেছিল। তো প্রত্যেক ভোটে তো তৃণমূলের লোকেরা বোমা বাজি আরম্ভ করে দেয়, তো ভোট ক্যান্সেল করে দেবে। কারণ পুলিশের কাছে আইবি রিপোর্ট আছে যে বোমা আর অস্ত্র মজুদ হচ্ছে, তাহলে কতবার কত জায়গায় বোমা বেরোয়, তাহলে তো ভোট ক্যান্সেল করে না, যে না তৃণমূলের কাছে অস্ত্র আছে, বোমা আছে। কিন্তু এবং তারপর প্রমাণ হলো যেদিন ওইখানেও 14 তারিখেও রাত্রেবেলা, এবং যেখানে ক্রীড়াপ্রেমীরা যেখানে জড় হয়েছিলেন, মূলত যুবক যুবতী খেলোয়াড়, বোমা পড়েছিল ওখানে। তাহলে পুলিশ যে রিপোর্ট দিচ্ছে এটা ফলস রিপোর্ট দিচ্ছে, ফলস ফ্ল্যাগ করছে। ফলস ফ্ল্যাগ করতে হয় কারণ রিয়েল যে ঘটনা সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য। আমার ওই দিন একটা আশঙ্কা ছিল যে ওখানে যা তৃণমূলের কিছু লোকেদের দুষ্কৃতির জমায়েত হয়েছে, যে ওরা একটা প্যান্ডেমিনিয়াম করতে চায়, বোমা ফেলতে চায়, আগুন ধরাতে চায়, কিছু একটা করবে, যাতে এখানে এই যে জমায়েত হয়েছে বিশাল,
জমা হচ্ছে এবং হয়েছে। তো আরজি করে সামনে কেন ডিওএফআই এসএফআই মহিলা সমিতি কেন, এটি তাদের আপত্তি। সিএনআরসির সময় তাই হয়েছে, উনি প্রতিবাদ করবেন কিন্তু অন্য কেউ প্রতিবাদ করবে না, ওনার লোকরা প্রতিবাদ করবে, অন্য কেউ প্রতিবাদ করবে না। ওই যে উনি বিচারপতি হবেন, উনি অপরাধী এবং উনি হচ্ছেন প্রতিবাদী। এইটা যে এই যে স্বৈরতান্ত্রিক প্রকল্প, তার বিরুদ্ধে একটা লড়াই, এটা সামান্য একটা লড়াই নয়, অনেক দূর করতে যেতে হবে। কিন্তু এটা মাথায় রাখতে হবে, মানুষ নেমেছেন, মহিলারা নেমেছেন, সব অংশে মানুষ নেমেছে। এখনো যে অংশের মানুষ নামেনি সেই অংশের মানুষকেও নামতে হবে, আজ হোক বা কাল হোক, এবং ততদিন ধরে এই দমটাকে ধরে রাখতে হবে। নতুন অংশকে সংযোজিত করতে হবে, নতুন এলাকায় এই আন্দোলনকে, প্রতিবাদের এই ঢেউকে প্রসারিত করতে হবে এবং নতুন উত্তাপে আরো বেশি ঝাঁজ আন্দোলনে বাড়াতে হবে, যাতে সেই তাপে এই অপরাধের সমাধি হয়। আমি আবার আশা করব আগামীকাল যারা আসবেন স্মরণ সভায়, তারা ডিসকাউন্টেড পাবেন, তারা সংগ্রহ করবেন। কারণ এই প্রজন্মের যুব আন্দোলন, ছাত্র আন্দোলন কর্মীদের এই লেখাগুলো থেকে অনেক কিছু পাওয়ার আছে, একটা ধারাবাহিকতাকে রক্ষা করার ব্যাপার আছে। এবং বাকি যারা কালকে আসবেন না, পরবর্তীকালেও তারা এটা নিশ্চিত সংগ্রহ করবেন। এই কথা বলে যারা এই কাজে যুক্ত হয়েছেন এবং এই কঠিন সময়ে এই কাজটাকে রূপায়িত করেছেন, তাদেরকে আমি আরেকবার ধন্যবাদ জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ সংগঠনের প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম। এখন আমাদের ডিওয়াইএফ এর প্রতিষ্ঠাতা সম্পাদক কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের যুবশক্তি প্রকাশনায় যে সমস্ত লেখাগুলো প্রকাশিত হয়েছে, সমস্ত লেখানি স্বপ্ন দেখব বলে আমাদের যে বই প্রকাশ, সেই প্রকাশনী করবেন আমাদের ডিওয়াইএফ এর সংগঠনের প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড হিমন্তরাজ ভট্টাচার্য। এখানে উপস্থিত আছেন আমাদের আমার লাইফটা তো সরে গেল না, সম্পাদক দেবাঞ্জন, সভাপতি প্রণয় কাজী, সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড হিমন্তরাজ ভট্টাচার্য। আমরা আজকের সবার কাজ আমরা এখানে শেষ করছি।